রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসি সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বাংলাদেশ ডাক বিভাগ এই খাম তিনটা, মানে একটা খামের ভিতরে আরো দুটা খাম, মোট তিনটা খাম পৌঁছাবার ব্যবস্থা করবেন। সেখানে এখান থেকে পৌঁছাবার পরে প্রাপক বা প্রবাসী প্রথম খামটা খোলার পরে আরো যে দুটো খাম থাকবে, সেখানে আমাদের নির্দেশনাবলী থাকবে। সেই অনুযায়ী তিনি নির্ধারিত সময়ে ভোটটা দিবেন। এখন নির্ধারিত সময়ের ব্যাপারটাও আমি এই মুহূর্তে আপনাকে নির্দিষ্ট করে বলতে পারছি না, কারণ এটার সাথে প্রতীক বরাদ্দের ব্যাপার আছে, নাম বরাদ্দের ব্যাপার আছে, এবং এটা শিডিউলের সাথে সম্পর্কিত। কাজেই এই যে এটা হচ্ছে আমাদের, এবং প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল, এবং সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন। ভোট দিয়ে আপনার ব্যালট পেপারের জন্য নির্ধারিত খামটা বন্ধ করবেন। সেই খামটা অন্য আরেকটা খাম, যেটা দ্বিতীয় খামটা, সেই খামের ভিতরে ভরে ওনার নিয়ারেস্ট পোস্ট বক্স বা পোস্ট অফিসে উনি পোস্ট করে দিবেন। এটা ডাক বিভাগের মাধ্যমে আমরা নির্ধারিত কনস্টিটিউয়েন্সিতে যাবে। এখন কোন কনস্টিটিউয়েন্সি, দ্যাট ইজ রিটার্নিং অফিসারের কাছে যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে রিটার্নিং অফিসারের ঠিকানাটা পাবে কোথায়? রিটার্নিং অফিসারের ঠিকানাটা আমি একটু আগে বলেছি যে এনআইডি ডেটা পুলের সাথে, ডেটার সাথে আমাদের এটা ইন্টিগ্রেট করা আছে, যে বর্তমান অ্যাড্রেসে অনুযায়ী তার ভোটার এলাকাটা নির্ধারিত, এবং ভোটার এলাকায় যে রিটার্নিং অফিসার আছে সেটা অটোমেটিক্যালি ইনকর্পোরেটেড হয়ে যাবে। এবং এটা আমরা ম্যানুয়ালি করব না, এটা আমরা আপনার ডেটাটা পুল করে আমরা ইলেকট্রনিক্যালি বা আমাদের বলা যেতে পারে আমরা টেকনোলজির মাধ্যমে এটা প্রিন্টটা করে দেবো, যাতে কোনো ম্যানুয়াল টাচ না থাকে। কাজে আপনি বুঝতে পারেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছিলেন ইসি সচিব আক্তার আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তার বক্তব্যে। চলে যাচ্ছি পরের খবরে। শেখ হাসিনার সরকারের পতনের আগের দিন 4 আগস্টই অধ্যাপক ইউনূসকে পরবর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। ট্রাইব্যুনালকে জানিয়েছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় তিনি একথা বলেন। এ সময় আন্দোলনকারীদের হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ জড়িতদের কঠোর বিচার দাবি করেন নাহিদ ইসলাম। তিনি সাক্ষ্যে জানান, জুলাই আন্দোলন স্থগিত না করলে গুম হওয়া অন্য সমন্বয়কদের আর কখনো ফেরত পাওয়া যাবে না বলে তাকে হুমকি দিয়েছিল ডিজিএফের এক কর্মকর্তা। এছাড়া ছাত্রদের আন্দোলনে বিএনপি জামায়াতের কর্মীরা ঢুকে নাশকতা করছে এমন বক্তব্য সংবাদ সম্মেলন করে জানানোর জন্য চাপ দিয়েছিল গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আন্দোলন স্থগিত করতে সমন্বয়কদের নির্যাতন এবং পরিবারের সদস্যদের এনে হামলার হুমকি দেওয়া হয় বলেন নাহিদ। পরে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, বিভিন্ন বাহিনীর অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের পরেও 1 বছরে তাদের গ্রেপ্তার করা হয়নি। এ সময় এক প্রশ্নের জবাবে সাবেক এই উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল, ডিজিএফআই ও ব্যবসায়িক গ্রুপের হাতে গণমাধ্যম এখনও নিয়ন্ত্রিত, তেমন কোনো সংস্কার হয়নি। গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আজও সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। নাহিদ ইসলাম আজকে দ্বিতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন, তিনি সেখানে কি কি জানিয়েছেন আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, নাহিদ এই মামলায় গুরুত্বপূর্ণ একজন সাক্ষী, কারণ পুরো গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন। 5-6 জনের একজন ছিলেন। পরবর্তী এনসিপির তিনি কিন্তু আহ্বায়ক, সরকারেরও দায়িত্ব পালন করেছেন, উপদেষ্টা ছিলেন। নাহিদ গতকালকে শুরু করেছেন, আজকে তার যেই সাক্ষ্য সেটি শেষ হয়েছে। নাহিদের এই সাক্ষ্যে একেবারে 2018 সালের যেই কোটা আন্দোলন ছিল সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে এই গেল গত বছরের 5 জুন যখন এই কোটা প্রথা আবার ফিরিয়ে আনা হয় হাইকোর্টের এক অর্ডার রায়ের পরে,
এই সব বিষয়গুলো তিনি পর্যায়ক্রমে তুলে ধরে আজকে কিছুক্ষণ আগে ট্রাইব্যুনাল 1-এ শেষ করেছেন। 5 আগস্ট পর্যন্ত তিনি এসেছেন। এখানে অনেকগুলো ঘটনা তিনি বলেছেন, যার খানিকটা বুলেট পয়েন্টে আপনি সংবাদে বলছিলেন। নাহিদ তিনি মোটা দাগে যেই বিষয়গুলো বলেছেন যে এই যে পুরো আন্দোলন, এই আন্দোলনে নির্বিচারে পুলিশ গুলি করেছে, যেহেতু তিনি সমন্বয়ক, তিনি তথ্য জানেন, তিনি দেখেছেন, তাদেরকে গুম করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তাদেরকে চাপ দেওয়া হয়েছে। এটা কিন্তু বাইরে না, খোদ হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন, গণস্বাস্থ্য নগর হাসপাতাল ধানমন্ডির, সেখানে যে গোয়েন্দা কর্মকর্তারা তাকে চাপ দিয়েছেন, মানে এতটা প্রেসার দেওয়া হয়েছে। বলা হয়েছে যে যখন নাহিদকে গুম করার পরে পূর্বাচলের এক জায়গায় তাকে ছেড়ে দেওয়া হয়, তারপরে যখন হাসপাতালে ভর্তি হন তখনও অনেক, আসিফ সহ অনেকেই তখন গুম ছিলেন। নাহিদকে এসে গোয়েন্দা কর্মকর্তারা সেখানে তাকে প্রেসার দেয়, যদি আন্দোলন স্থগিতর ঘোষণা তারা না দেয় বা সেরকম কোনো কার্যক্রম এখনই হাতে না নেয়, তাহলে যে সমস্ত সমন্বয়করা তখনও গুম আছে তাদেরকে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না, এরকম হুমকিও দেওয়া হয়েছিল। এরপরে যখন তাদেরকে বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করতে বাধ্য করা হয়, তারা রাজি হননি, কিন্তু একটা জায়গায় ডিআরইউতে একটি সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে তাদেরকে নেওয়া হয় এবং লিখে দেওয়া হয় যে কি কি বলতে হবে। তাদেরকে বলা হয়েছিল যে তারা যেন বলে যে বিরোধী দল যারা রয়েছে তাদের নেতাকর্মীরা এই আন্দোলনের ভিতরে ছাত্রদের সাথে মিশে তারা বিভিন্ন ধরনের নাশকতা করছে, সেগুলো বলতে বলা হয়। এবং আপনার নিশ্চয় মনে আছে সেই সময় সরকারের মন্ত্রী সহ অন্যান্যরা কিন্তু এই বক্তব্যগুলোই তারা নিয়মিত দিয়েছেন, তারা কিন্তু বলতেন। নাহিদ বলছেন সেগুলো তাদের শিখিয়ে দেওয়া হয়েছিল বলার জন্য, কিন্তু সংবাদ সম্মেলনে তারা সেটি বলেননি। ডিবিতে আনা হয় এবং সেখানে ডিবি প্রধান হারুনুর রশিদের সাথে যে ভাত খাওয়ার একটি ফুটেজ তাদের সেখানে ভাইরাল হয়েছিল। একই সাথে নাহিদদের বসে একটি ভিডিও ফুটেজ ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। দেখবেন যে একটি পত্রিকার উপরে একটি লিখিত স্টেটমেন্ট তারা দিচ্ছেন। নাহিদ বলেছেন যে এই ধরনের বক্তব্য তখন নেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে, অথচ এটা যে মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হবে সেটি তাদেরকে বলা হয়নি। যাই হোক, এই পুরো ঘটনা নাহিদ তুলে ধরেছেন এবং তিনি এখানে বলেছেন যে শুধু গতকালকে বলেছেন, আজকে বলেছেন যে শুধু শেখ হাসিনা নয়, বিভিন্ন বাহিনীর যারা বিভিন্নভাবে জড়িত, গুম সহ অনেকের নাম এসছে, তাদেরকে কোনো ধরনের প্রেশারের কাছে যাতে মাথা নত না করে। 1 বছর হয়ে গেছে, এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেছেন যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা প্রধান নির্দেশদাতা হিসেবে বিভিন্ন অডিও ক্লিপস, ভিডিও ক্লিপস মিডিয়ার মাধ্যমে তারা এখন দেখেছেন এবং ওই সময়ও তারা বুঝতে পেরেছিলেন যে এর মূল নির্দেশদাতা হচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের ওনারাই। তো সেই হিসেবে তারা এবং যারা সরাসরি হত্যার সাথে জড়িত তাদের তিনি একেবারে বিচার দাবি করেছেন এবং কঠোর শাস্তি দাবি করেছেন। নাহিদ এখানে সাক্ষ্য দেওয়ার সময় একটা বিষয় বলেছেন যে 5 আগস্ট সরকার, শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিন 4 আগস্টেই কিন্তু তারা ওই আন্দোলন চলাকালীন সময়ে, কারণ জানেন যে 3 আগস্ট তারা এক দফা দাবি দিয়ে দিয়েছে শেখ হাসিনার পদত্যাগ, সেই 3 আগস্টের পরেই তারা 4 আগস্ট অর্থাৎ সরকার পরিবর্তনের আগের দিনই ডক্টর ইউনূসের সাথে তারা যোগাযোগ করেছিলেন। আমরা এই প্রশ্নটি করেছিলাম যে তখনও তো শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকার পদচ্যুত হয়নি, তাহলে কেন তারা ওই সময় কিসের ভিত্তিতে ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করেছেন? তিনি বলেছেন যে যেহেতু এক দফায় দাবি তারা চলে গেছেন, সুতরাং পদত্যাগ সরকার বা সরকারকে হটানো ছাড়া তারা আর ঘরে ফিরবে না। এই জন্য আগাম প্রস্তুতি হিসেবে তারা একজনকে সরকার পরবর্তী সরকারের, অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার হবে পরবর্তীতে, তার প্রধান হিসেবে তারা একজনকে প্রস্তুত রেখেছিলেন এবং সেটি ডক্টর ইউনূস, তার সাথে তারা কথা বলেছিলেন। এইভাবে নাহিদ ইসলাম মোটামুটি পুরো ঘটনা সংক্ষেপে তিনি বর্ণনা করেছেন এবং তার মূল সাক্ষ্য শেষ হয়ে গেছে। একটু পরে আদালত আবার বসবে, আরো কিছু অন্যান্য মামলার কার্যক্রম আছে, সেগুলো শেষ হয়ে যাওয়ার পরে নাহিদকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী রয়েছেন আমির হোসেন, তিনি নাহিদকে এবার জেরা করবেন। আজকে তার জেরা শেষ হতেও পারে অথবা আগামীকালকে আবার তার জেরা শুরু হবে। আরেকটি বিষয়, চিফ প্রসিকিউটর কিছুক্ষণ আগে ব্রিফিং এ তিনি বলেছেন যে এই মামলার সাক্ষ্য গ্রহণ কিন্তু একেবারে শেষের দিকে, সামনে দুই একজন এক্সপার্ট যারা এই যে শেখ হাসিনার ভিডিও ক্লিপস, অডিও ক্লিপ যা আসছে সেগুলোর ফরেনসিক যারা করেছেন, সত্যতা যারা নিশ্চিত করেছেন, সার্টিফাই করেছেন, তাদের 2-1জনকে এখানে আনা হবে এবং এই মামলার যিনি প্রধান তদন্ত কর্মকর্তা ছিলেন তিনি আদালতে এসে সাক্ষ্য দিবেন এবং তার মাধ্যম ধরেই আগামী কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যাবে। ট্রাইব্যুনাল চত্বর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। পিআর সহ 5 দফা দাবিতে জামায়াত সহ কয়েকটি দলের যুগপৎ আন্দোলনের ঘোষণা জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলবে না বলছেন বিশ্লেষক। জামায়াতের কর্মসূচি বিএনপি ও সমমনা দলগুলোর উপর চাপ তৈরির কৌশল মাত্র মন্তব্য তাদের। একই সঙ্গে রাজনীতির মাঠে তাদের শক্তির জানান দেয়া ও ঐক্য তৈরির কৌশল এটি। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি সামনে আসে।
অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য 11টি কমিশন গঠন করে। এসব কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন, যারা দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে। সংস্কারের বিভিন্ন বিষয়ে দলগুলোর একমত হওয়ার কথা বলা হলেও পিআর সহ সংবিধান সংস্কারের মূল কিছু বিষয় ও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি সহ এর মিত্র কিছু দল ও জামায়াত সহ ধর্মভিত্তিক দলগুলো বিপরীতমুখী অবস্থান নিয়েছে। এমন বাস্তবতায় জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামায়াত, খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক 4টি দল যুগপৎ আন্দোলনের কর্মসূচি দিয়েছে। জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। বিশ্লেষকরা মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা চলাকালে জামায়াতের রাজপথে নামার পেছনে আছে মাঠের রাজনীতিতে নিজেদের শক্তির জানান দেয়া ও সমমনা দলগুলোর সঙ্গে ঐক্য তৈরির নির্বাচনী কৌশল। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে দর কষাকষির একটা বিষয় যেমন আছে, তেমনি সরকারের সাথেও তাদের দর কষাকষির একটা বিষয় আছে। আমি মনে করছি জামাত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে একটা ভালো অবস্থায় আছে। তারা এটা বোঝায় না যে তারা নির্বাচন পিছাতে যাচ্ছে, নির্বাচন ভণ্ডুল করতে যাচ্ছে বা নির্বাচনের একটা অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে। যুগপৎ আন্দোলনের ঘোষণা বিএনপি ও সমমনা দলগুলোর উপর চাপ তৈরির কৌশলও বলছেন বিশ্লেষকরা। অ্যাটলিস্ট সরকার যদি তারা গঠন করতে নাও পারে, বিরোধী দলের যে পজিশনটা সেটা তারা নিশ্চিত করতে চাচ্ছে। যদি জাতীয় পার্টি কোনো কারণে নির্বাচনে অংশগ্রহণ করে, উত্তরবঙ্গে তাদের এক ধরনের জনপ্রিয়তা আছে, আওয়ামী লীগ যদি সমর্থন জানায় সেক্ষেত্রে জাতীয় পার্টির বিরোধী দলের একটা পজিশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সম্ভবত সেই জায়গাটা থেকে সরে আসার জন্য জামাত ইসলাম প্রধানত এই মুহূর্তে চাপ সৃষ্টি করছে উচ্চকক্ষে পিআর এবং জাতীয় পার্টি ব্যান করার জন্য বা জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। বিএনপি যেহেতু এই মুহূর্তে রাজি হচ্ছে না, অর্থাৎ বিএনপিকে এই জায়গায় রাজি করানোর জন্য এক ধরনের রাজনৈতিক কৌশল। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি জাতির জন্য মহাবিপর্যয়ের সতর্কবার্তা এরই মধ্যে দিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার। সেটা হবে জাতির জন্য একটা মহাবিপর্যয়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ ব্যয়ের পরিমাণ নির্ধারিত না থাকায় উদ্বেগ জানিয়েছেন বেশ কিছু প্রার্থী। ছাত্রদল নেতাদের অভিযোগ, উপহার, খাওয়া সহ নানাভাবে অর্থ ব্যয় করে নির্বাচনের সুবিধা নিতে চাইছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি শিবিরের। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, প্রার্থীর সর্বোচ্চ ব্যয় নিয়ে ছাত্রদল বেশ কিছু অভিযোগ করেছে। এ নিয়ে শিবিরের প্রার্থীরা কি বলছেন আর ছাত্রদলের প্রার্থীরাই বা কি বলছেন? দেখুন, রাকসু নির্বাচন নানা কারণে নানাভাবেই কিন্তু প্রতি মুহূর্তে রং বদলাচ্ছে। কখনো অভিযোগ পাল্টা অভিযোগ এবং সেই সাথে প্রচার প্রচারণার ভিন্নতা, এই সব মিলিয়েই চলছে রাকসু নির্বাচনের যে উৎসব আমেজ সেটি আমরা দেখতে পাচ্ছি। ঠিক এখন আমরা যেখানে অবস্থান করছি এখানে ব্যতিক্রমধর্মী একটি আয়োজন করেছে এখানে প্রার্থীরা। তারা গানের তালে তালে তাদের যে ভোট সেটি চাচ্ছেন এবং প্রার্থীদের তারা তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছেন। এবং এই ব্যতিক্রমধর্মী আয়োজনের কারণে তারা বলছিলেন যে এটি যেহেতু কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয়, তারা প্রত্যেকের পরিচিত এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হোক এবং রাকসু একটি দৃষ্টান্ত হয়ে থাকে। এটি কিন্তু এই যারা প্রার্থীরা রয়েছেন অর্থাৎ 306 জন যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন এবং তারা বলছিলেন এখানে যারা প্রার্থী, অধিকাংশ প্রার্থীদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে, তারা যে বিষয়টি বলছিলেন যে তাদের এখানে কোনো মতভেদ না থাক, তারা এখানে তাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের কণ্ঠে তারা সুর মিলে সেই শিক্ষার্থীদের কথাগুলো তুলে ধরবে। অথবা এখানে কোনো দলাদলি বা মতভেদ এখানে কোনো স্থান পাবে না এবং তারা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা এখন পর্যন্ত দেখেছি যে রাকসুতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা প্রত্যেকেই কিন্তু আমরা দেখেছি যে ঠিক একসঙ্গেই একই স্থানে একাধিক প্রার্থী আসছেন, তাদের লিফলেট বিতরণ করছেন, তাদের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, তাদের যে নির্বাচনী ইস্তেহারগুলো রয়েছে সেগুলো তুলে ধরছেন এবং তারা তাদের মতো করে প্রত্যেকটা প্রার্থীকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা
নির্বাচিত হলে কি করতে পারবেন, শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীদের যে আবাসন সংকটের একটি প্রধান কারণ, বড় সমস্যা আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট, সেই সাথে ডাইনিং হলে যে খাবারের মান, সেই বিষয়গুলো নিয়ে বড় বড় প্রশ্ন উঠে। এর থেকে আরেকটি বড় প্রশ্ন দাঁড়িয়েছে নারী শিক্ষার্থীদের যে সাইবার বুলিংয়ের যে শিকার হচ্ছেন, সেই বিষয় নিয়ে সোচ্চার হওয়া। সেই সাথে ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে নিরাপত্তাজনিত যে বিষয়টি রয়েছে, প্রায় দেখা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত দ্বারা শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে, সার্বিক বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের হয়ে কথা বলবেন, প্রশাসনের সঙ্গে তাদের শিক্ষার্থীদের বিষয়গুলো তুলে ধরবেন, তাদের সমস্যা এবং সমাধানগুলো তারা বের করে নিয়ে আসবেন। এই ধরনের মানুষকেই তারা খুঁজছেন। আমরা কথা হয়েছিল যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছিলেন যে যেহেতু এটি কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয় এবং তারা চাচ্ছেন যে তাদের প্রতিনিধিত্ব করতে পারবেন এবং প্রতিনিধিত্ব করার গুণাবলী রয়েছে, এই ধরনের প্রতিনিধি তারা নির্বাচিত করতে চান। এবং তারা এখানে একটি কথা বারবার বলছিলেন যে এখানে কোনো প্রভাব বিস্তারের কোনো বিষয় নেই, এখানে প্রত্যেকেই সচেতন ভোটার এবং তারা চাচ্ছিলেন যে একটা যোগ্য নেতৃত্ব তারা বেছে নিতে পারবেন রাকসুর মাধ্যমে। এই ছিল রাকসু থেকে সর্বশেষ। রাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে অংশ নিতে ছাত্রদলের পক্ষ থেকে প্যানেল ঘোষণা করা হয়েছে। ভিপি প্রার্থী দর্শন বিভাগের সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস প্রার্থী স্পোর্টস সায়েন্স বিভাগের মোহাম্মদ সাফায়েত হোসেন এবং এজিএস প্রার্থী ইসলামের ইতিহাসের আইয়ুবুর রহমান। এদিকে শেষ দিনের মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলছে। সকাল 9:30 থেকে চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয়ে শুরু হয় কার্যক্রম। এর আগে বুধবার পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে 1162 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন, আর জমা দিয়েছেন 371 জন। তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাই শেষে রোববার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। প্রায় 3 যুগ পর হতে যাওয়া নির্বাচন ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। চাকসু নির্বাচনে মোট ভোটার 27,634 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আজকে তো মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, তো বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে। এখন পর্যন্ত কতজন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন? এখন পর্যন্ত 370-এর উপরে মনোনয়ন ফর্ম জমা হয়েছে এবং এখানে আসলে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে ডোপ টেস্টের একটি বাধ্যবাধকতা আছে, তো সেটিকে ঘিরে আসলে একটু সময় লাগছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তো এই প্রেক্ষাপটে আমরা গতকাল পর্যন্ত দেখেছি যে ফর্ম নেয়ার শেষ দিন পর্যন্ত 1162টির মতো ফর্ম নেওয়া হয়েছিল। তো আমরা যেটি ধারণা করছি যে আজকে একটু আগে এখানে আমরা এখন বুদ্ধিজীবী চত্বরে আছি, এখানে ছাত্রদলের পক্ষ থেকে প্যানেল ঘোষণা করা হয়েছিল এবং সেক্ষেত্রে ছাত্রদলের যে পূর্ণাঙ্গ প্যানেল এবং সেই প্যানেলটিকে ঘিরে আমরা এখানে নানা আলোচনা চলছে এবং সেই আলোচনাকে ঘিরে মানে ছাত্রদলের আমাদের সাথে এখন ছাত্রদলের জিএস প্রার্থী যিনি ছাত্রদলের ভিপি প্রার্থী যিনি ছাত্রদলের পক্ষ থেকে আছেন সাফায়াত, আমরা একটু জানতে চাইবো যে সাজ্জাদ হোসেন হৃদয়, এবং খুব সংক্ষেপে যদি একটু বলেন যে ঠিক কিভাবে কাজ করবে ছাত্রদল এই নির্বাচনকে ঘিরে। আমরা আপনার যে যাতে ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত না হয়, আমাদের সুন্দরভাবে আমরা গোছালোভাবে কাজ করব, যেন আমাদের আচরণবিধি লঙ্ঘন না হয়, যাতে আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া এবং আমাদের যে ইস্তেহার ওদের কাছে পৌঁছাবো এবং তাদের চাওয়া পাওয়া আমরা জানতে চাইবো, যাতে আমরা নির্বাচিত হলে তাদের যেন চাওয়াগুলো যেন আমরা পূরণ করতে পারি। ধন্যবাদ আপনাকে। যেমনটা একটু আগে ওনারা আসলে বিস্তারিত ব্রিফিংও বলেছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে নারী বান্ধব একটি ক্যাম্পাস তৈরি করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের অন্যতম যে যোগাযোগের বাহন শাটল ট্রেন, সেটিকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া আছে সেই বিষয়গুলোকে চিহ্নিত করা এবং সেটি নিয়ে কাজ করা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবাসন ব্যবস্থাপনা। তো ছাত্রদলের প্যানেলের যে পরিচিতির পরে এখানকার যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছেন এবং আবাসনকে নিয়েও যাতে ভবিষ্যতে ভালো একটি পরিকল্পনা তারা তৈরি করবেন বলে তারা আজকে প্রচার করেছেন। ওভারঅল একটি বেশ উৎসবমুখর পরিবেশেই কিন্তু ইতোমধ্যে এই চাকসু নির্বাচনের বিষয়টি জমে উঠেছে। চাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সরকারি চাকরিজীবী ছাড়া আর কেউ হতে পারবেন না। নবম গ্রেড এবং এর উপরে চাকরিতে থাকা বা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন। 30 নভেম্বরের মধ্যে সকল প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের।
এদিকে এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলছেন শিক্ষা গবেষকরা। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর 18 নভেম্বর সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোতে গঠন করা হয় অ্যাডহক কমিটি। এ অবস্থায় আগামী 30 নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 1 ডিসেম্বর থেকে সকল অ্যাডহক কমিটি বাতিল হয়ে যাবে। এদিকে পরিচালনা পর্ষদের নতুন প্রবিধান মালা করেছে মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি হতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নবম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তা, পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সভাপতি হতে পারবেন। এটি বিদ্যমান যেটা ওখানে একটু সংশোধন আনা হয়েছে। সরকারি কর্মকর্তা চাকরিরত অথবা রিটায়ার্ড, এটা পলিসি লেভেল থেকে এটা ঠিক করা হয়েছে। আমাদের শুধু ওই জায়গাটা সংশোধন করা হয়েছে, কোন ক্যাটাগরির লোক সভাপতি, শুধু অন্য পদগুলো আগের মতোই আছে। এই সিদ্ধান্তকে চরম বৈষম্যমূলক বলছেন গবেষকরা। তারা বলছেন সভাপতি হতে সৎ মানুষ হতে হবে, শিক্ষার প্রতি থাকতে হবে ভালোবাসা। অফিসার, তারপরে হইলো ডিগ্রি প্রাপ্ত, এদের প্রতি কি আমরা খুব বেশি ট্রাস্টেড? আমরা তো দেখেছি যে বড় বড় ডিগ্রিধারী, বড় বড় পদবীধারী, তারা তো অনেক দুর্নীতি করতেছে। তো সুতরাং তাই এটা দিয়ে কোনো রিপ্লেসমেন্ট যে সিদ্ধান্তটা, এটা মোটেই একটা ভালো সিদ্ধান্ত না। এই সিদ্ধান্ত আইনগতভাবে চ্যালেঞ্জ করলেও টিকবে না, তাই পুনর্বিবেচনার দাবি গবেষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাগুরার মোহাম্মদপুরে জুলাই মাসে ওএমএস বরাদ্দের প্রায় 78 টন চালের হদিস নেই। সরকারি হিসেবে এই চাল তুলে নিয়েছেন ডিলার। তবে 8টি ইউনিয়নের উপকারভোগীদের অভিযোগ অন্যান্য পণ্য মিললেও চাল পাননি তারা। বরাদ্দের 2 মাস পর বিষয়টি নিয়ে খোঁজ শুরু করে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। আর বিষয়টি জানেই না উপজেলা প্রশাসন। তবে কর্মকর্তারা বলছেন ব্যবস্থা নেবেন তারা। মোহাম্মদপুর উপজেলার 8টি ইউনিয়নে টিসিবির উপকারভোগী 15,567 পরিবার। জুলাই মাসে প্রতি কার্ডে 5 কেজি চাল বরাদ্দ করা হয়। তবে ওই মাসে শুধু তেল, চিনি ও ডাল পেয়েছেন কার্ডধারীরা। চাল পাইনি, চিনি, তেল আর ডাল পাইছিলাম। জুলাইতে পাইছিল চিনি, তেল, ডাল। 6টি ইউনিয়নের টিসিবি ডিলাররা দাবি করেছেন জুলাই মাসের জন্য বরাদ্দ চাল তাদের হাতেই আসেনি। তবে বিনোদপুর ও দীঘা ইউনিয়নে চাল বিতরণের দাবি সংশ্লিষ্ট ডিলারদের, কিন্তু উপকারভোগীরা তা পায়নি বলে জানিয়েছেন। আর কেউ পাইছে কিনা আমি বলতে পারবো না, তবে আমি এই 3টা জিনিস পাইছি আর একটা জিনিস আমি পাইনি। জুলাই মাসের বরাদ্দ ছিল না, কিন্তু আমাদের অ্যাপসে দেখাইছে। খাদ্য নিয়ন্ত্রকের তথ্য বলছে ওএমএস এর ডিলার হোসেনিয়া কান্তা ঋতুর নামে বরাদ্দ দেয়া হয় প্রায় 78 টন চাল। উত্তোলন করা হয় 30 জুলাই। তবে বিতরণের প্রমাণ পায়নি কর্তৃপক্ষ। এ নিয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ওএমএস ডিলারকে। ডিলার আর পরবর্তীতে কি করছে এটা আমাদের জিজ্ঞেস করছি, পরবর্তীতে জিজ্ঞেসও করছি, আমরা স্যার ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। এটা আমার কাছে জানাইছে। আমি 3 দিন ধরে জিজ্ঞেস করছি যে এরা মাল ডিস্ট্রিবিউশন দিয়ে আমার। উপজেলা প্রশাসন বরাদ্দ দিয়ে কাজ শেষ করেছে, বিতরণের খোঁজ নেয়নি। তবে নির্বাহী কর্মকর্তা বলছেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। আমরা তাহলে এটা একটু বিষয়টা দেখছি। এরকম ইনফরমেশন বা কোনো অভিযোগ আমার কাছে এখন পর্যন্ত আসেনি। তো আসলে স্বাভাবিকভাবে, না হলে তো এটা স্বাভাবিকভাবে যখন যেটা ডিও হয় বা বরাদ্দ হয়ে চলে যায়, আমি আর একটু কনফার্ম করে যাব। এই অনিয়মের কারণে দ্বিগুণ জরিমানা, লাইসেন্স বাতিল ও ফৌজদারি মামলার বিধান রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। দুদিনে বাঁধের প্রায় 70 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যেমনটি আমরা দেখছিলাম যে দুদিনে বাঁধের 70 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কি ধরনের পদক্ষেপ নিয়েছে ভাঙন রোধে? দেখুন, আসলে গতকাল থেকে কিন্তু এই যে ভাঙনের যে সৃষ্টি এটি হয়েছে গঙ্গাচড়া যে ব্রিজ রয়েছে, ব্রিজ থেকে 800 মিটার দূরে এইটি যে বাঁধটি ছিল, এই বাঁধটি কিন্তু ভেঙে যেতে যেতে কিন্তু এখন প্রায় 70 উপরে মিটার কিন্তু ভেঙে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছে কিন্তু এই বাঁধটি রয়েছে। এই বাঁধটি যদি পুরোটাই ভেঙে যায় তাহলে রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা কয়েকটি গ্রাম
আবাদি জমি রয়েছে, ধান আবাদ হয়েছে, সেটি কিন্তু আস্তে আস্তে ধানগুলো কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, পানিতে তলিয়ে যাচ্ছে। কারণ এই বাঁধটি কিন্তু অনেকটাই রক্ষা করছিল এই গ্রামের মানুষগুলোকে, কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে ভেঙে যেতে যেতে কিন্তু একদম কাছেই চলে আসছে। এখানকার স্থানীয় অর্থাৎ জনপ্রতিনিধি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে বারবার যোগাযোগ করা হলেও পানি উন্নয়ন বোর্ড কিংবা স্থানীয় প্রশাসন তারা বলছেন যে কাজ করার জন্য যে একটা টেন্ডার আহ্বান করে সেটি করা করবেন, কিন্তু এখন কিন্তু কাউকে টাকা দেবেন এবং যে জিও ব্যাগ খেলার যে এবং যে তাগিদ রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জিও ব্যাগ ফেলাবে এরকম কোনো আমাদের চোখে পড়েনি। আমরা কিন্তু সকাল থেকে এখানেই অবস্থান করছি, তারপরে কিন্তু আমরা দেখিনি। তবে একটু আগে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, স্থানীয় প্রশাসনের, তারা যেমনটি বলেছেন যে তারা এলজিডি এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে ভেঙে যাচ্ছে এবং পুরোটাই যদি ভেঙে যায় তাহলে এলাকার যে অর্থাৎ তিস্তার যে সেতু রয়েছে সেই সেতুর আশপাশে অর্থাৎ তিস্তার যে সেতু রয়েছে সেই সেতুর আশপাশে যদি ভেঙে যায় তিস্তা সেতুর কিন্তু সংযোগ সড়ক এটি, সেক্ষেত্রে কিন্তু গঙ্গাচড়া অর্থাৎ রংপুর লালমনিরহাটের সাথে যোগাযোগ এটি বিচ্ছিন্ন হবে। প্রায় 5 থেকে 6 লাখ মানুষ কিন্তু তারা বিচ্ছিন্ন অর্থাৎ যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হবে। সেক্ষেত্রে কিন্তু এলাকার মানুষের দাবি রয়েছে যে এই বারবার দাবি করছে যে এই বেড়িবাঁধটি যদি রক্ষা করা যায় তাহলে এলাকার ফসলি জমি এবং আবাদি অর্থাৎ যেসব ঘরবাড়ি রয়েছে এবং স্কুল কলেজ রয়েছে সেটি কিন্তু রক্ষা পাবে এবং রাস্তাঘাটও রক্ষা পাবে, তার চলাচলের যে রাস্তাটুকু আছে সেটি কিন্তু রক্ষা পাবে। এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ কিংবা গ্রহণ করেনি কোনো স্থানীয় প্রশাসনের কিংবা পানি উন্নয়ন বোর্ড। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলেছেন যে এটি এলজিডির কাজ যেহেতু, তারপরে তারা এলজিডির সঙ্গে কথা বলে পানি উন্নয়ন বোর্ড একত্রিত হয়ে প্রশাসনকে নিয়ে এই যে ব্যবস্থাটি সেটা করার তারা বলছে যে তারা করবে, এটি আসলে বলা আশ্বাস দিয়ে যাচ্ছেন। তবে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে প্রতি বছরে কিন্তু এর ভাঙনের সৃষ্টি হয়, আস্তে আস্তে ভেঙে যেতে যেতে একদম পারে নিকটে চলে আসছে ব্রিজের নিকটে। সেক্ষেত্রে এটি যাতে দ্রুত নির্মাণ করা হয় কিংবা এটি সংস্কার করা হয় কিংবা করলেই হয়তো বা এটি কিছুটাই হলো রক্ষা পাবে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখেছি যে কোনো ধরনের লোকজনকে পাওয়া যায়নি। এখানকার শুধু স্থানীয় যিনি ইউপি চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু আসছেন এবং তিনি বারবার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করছেন। স্থানীয় যদি অর্থাৎ উপজেলার নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করেছেন, তিনিও কিন্তু বারবার একই আশ্বাস দিয়ে যাচ্ছেন। তবে এই ছিল আমার কাছে গঙ্গাচড়া তিস্তা অর্থাৎ বেড়িবাঁধের যে ভাঙন নিয়ে সর্বশেষ। রংপুর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। চলতি বছরের প্রথম 6 মাসে ব্যাংকগুলোর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর খাতে ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী এ সময় সিএসআর ব্যয় দাঁড়িয়েছে 150 কোটি টাকা। গত বছরের একই সময় এটি ছিল 309 কোটি টাকা, অর্থাৎ এক বছরে ব্যয় কমেছে 159 কোটি টাকা। গত বছরে ব্যাংকগুলোর নেট মুনাফা কমায় এই খাতে ব্যয়ও কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু সহ সব খাতেই ব্যয় কমেছে। দেশের 61টি ব্যাংকের মধ্যে 12টি ব্যাংক এ সময়ে কোনো সিএসআর ব্যয় করেনি। এছাড়া 2024 সালে 16টি ব্যাংক নেট মুনাফা অর্জন করতে ব্যর্থ হয়, ফলে তারা এ খাতে অর্থ বরাদ্দ দিতে পারেনি। 2025 সালের জন্য সিএসআর খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 538 কোটি টাকা, যা 2024 সালের নেট মুনাফার 3.14% সমপরিমাণ। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। গেল 2 সপ্তাহেই 6 দফায় দাম বেড়েছে 13,500 টাকার বেশি। টানা দাম বাড়ানোর পর বুধবার ভরিতে 1,470 টাকা কমিয়ে এক ভরি 1,88,152 টাকা নির্ধারণ করেছে জুয়েলার্সদের সংগঠন বাজস। বিশ্লেষকদের মতে দেশে বৈধভাবে স্বর্ণ আমদানি করা গেলে দাম নিয়ন্ত্রণ সম্ভব হবে। গত মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আরোপে টালমাটাল হয়ে পড়ে বিশ্ব অর্থনীতি। তখন বিশ্ববাজারে স্বর্ণের দর আউন্স প্রতি 1 লাফে উঠে যায় $3,400। বর্তমান এ দাম $3,600 ছাড়িয়ে গেছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। ধস নেমেছে বেচা বিক্রিতে। চলতি মাসের শুরুতে স্বর্ণের দাম ভরিতে 1,469 টাকা বাড়িয়ে 1,75,788 টাকা নির্ধারণ করে জুয়েলার্স সমিতি। 16 সেপ্টেম্বর পর্যন্ত 6 দফায় দাম বেড়ে স্বর্ণের ভরি 1,89,600 টাকা ছাড়িয়ে যায়, অর্থাৎ 16 দিনে বাড়ে 13,500 টাকার বেশি। ব্যবসায়ীরা বলছেন সারাদিন দোকান খোলা রেখে একজন ক্রেতা পাওয়াই দায়। এভাবে দাম বাড়তে থাকলে ব্যবসা বন্ধ করা ছাড়া উপায় নেই। স্বর্ণের দাম যেভাবে ঊর্ধ্বগতিতে চলছে এভাবে চললে আমাদের ব্যবসা থাকবে না। ব্যবসা কি হবে আল্লাহ পাক জানে। আগে যদি মনে করেন কাস্টমার পাইতাম 10টা, এখন মনে করেন একটা পাইতেই হিমশিম। এদিকে ক্রেতারা বলছেন স্বর্ণ চাইলেই কেনা যাচ্ছে না। অনেকেই আবার অলংকার কেনার বদলে বিক্রি করছেন।
যদি এটা কমের মধ্যে না আসে, এটা মধ্যবিত্ত ফ্যামিলি আসলে গোল্ড কিনতে পারবে না কখনো। এভাবে যদি হতে থাকে তাহলে আমাদের আসলে মানে এগুলার প্রতি আমাদের কোনো থাকবে না। গভর্নমেন্ট যদি ইম্পোর্ট করে এবং জুয়েলারি ব্যবসা যারা করে তারা একটা প্রিমিয়াম নিয়ে অর্থাৎ একটা লাভ নিয়ে সেই গোল্ডগুলি বৈধ জুয়েলারি ব্যবসায়ীদের যদি সরবরাহ করে এটা সলভ হয়। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে ডলারের বিকল্প হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে, পাশাপাশি ব্রিক্সভুক্ত দেশগুলোর বেশি স্বর্ণ কিনে রাখায় বিশ্ববাজারে দাম বাড়ছে। যে কোনো অল্টারনেটিভ যে গ্লোবাল ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট করতে হলে গোল্ডের কোনো বিকল্প নেই, এবং এই জন্য আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে ব্রিক্স কান্ট্রিজে অনেকেই কিন্তু বেশি হারে বিশ্ববাজার থেকে গোল্ড কেনা শুরু করেছেন, যার ফলে চাহিদাটা অনেক বেশি বেড়েছে। গত 5 দশকে স্বর্ণের দাম বেড়েছে 1093 গুণ। চলতি মাসের শেষে স্বর্ণের ভরি 2 লাখ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সার উৎপাদনে গ্যাসের দাম 150% বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। প্রতি ঘনমিটারে 16 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করতে এনার্জি রেগুলেটরি কমিশনে আবেদন করেছে। গত 10 আগস্ট দাম বাড়ানোর এ প্রস্তাব করা হয়। কমিশন 6 অক্টোবর গণশুনানির তারিখ নির্ধারণ করেছে। এর আগে গত 28 জুলাই এখতিয়ার না থাকলেও দাম বাড়ানোর প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয় জ্বালানি বিভাগ। গ্যাসের দাম বাড়লে সারের দামও বাড়বে। খাত সংশ্লিষ্টরা বলছেন এই বাড়তি দাম কৃষককে দিতে হবে, নয়তো সারে সরকারের ভর্তুকি বাড়াতে হবে। পেট্রোবাংলার দাবি, দাম বাড়ালে সার উৎপাদনের চাহিদা অনুসারে গ্যাস দেয়া যাবে। দেশে 6টি সার কারখানার মধ্যে আশুগঞ্জ সার কারখানা বন্ধ রয়েছে। বাকি 5 সার কারখানায় দিনে গ্যাসের চাহিদা 25 কোটি ঘনফুট। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।